দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে দল পরিবর্তন করছেন। অবসর তো অনেক আগেই নিয়েছেন, তবে ট্রেনিং ভুলে যাননি রোনালদিনো গাউচো। ক্যারিয়ারের একদম শেষ টেস্ট সিরিজে তিনি 10,000 রানের মাইলফলকে পা দেন। ভেবে দেখুন তো 14 বছর বয়সী একজন কিশোর কি করেন। খেলাধুলার জগৎটা অন্যরকম। এই খেলার জগতে খেলার পাশাপাশি ধুলার গল্পও চলে। সেই সব খেলা বা ধুলার গল্প নিয়ে আমি আবারও চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা 71-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। ভেবে দেখুন তো 14 বছর বয়সী একজন কিশোর কি করতে পারে। হয়তো সকাল বিকাল মাঠে দৌড়ে বেড়ায় কিংবা স্কুলে যাওয়া আসা করে, কিন্তু ঠিক একই বয়সে একজন ফুটবল বিশ্বে হতে যাচ্ছে বিরাট এক নাম। ভেবে দেখুন তো 14 বছর বয়সী একজন কিশোর কি করেন। হয়তো কেউ মাঠে বন্ধুদের সাথে দৌড়ে বেড়ায় সকাল বিকেল, অথবা সদ্য হাই স্কুলের স্বাদ গ্রহণ করে, কিন্তু ঠিক একই বয়সে একজন ফুটবল বিশ্বে বিরাট এক নাম হতে চলেছে। 14 বছর বয়সী ম্যাক্স ডোমেন 31 ডিসেম্বর 2009 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। প্রখর প্রতিভাবান হওয়ার ফলে ইতিমধ্যেই এই অ্যাটাকিং মিডফিল্ডার আর্সেনালের মূল দলের সাথে অনুশীলন করছেন। কে এই কিশোর, আর কেনই বা তিনি প্রিমিয়ার লিগের একটি শীর্ষ দলের হয়ে এমন সুযোগ পাচ্ছেন, চলুন দেখে নেওয়া যাক। 2023-24 মৌসুমে ডোমেন আর্সেনালের অনূর্ধ্ব 18 দলের হয়ে সে ধারাবাহিকভাবে খেলা শুরু করেন। ঠিক তখন থেকে তিনি মিডিয়া নজরে আসা শুরু করেন। অনূর্ধ্ব 18 প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে তিনি 4টি অ্যাসিস্ট করেন। তার বয়সে একজন খেলোয়াড়ের জন্য এটা অভাবনীয় পারফরমেন্স। তখন তার ইংল্যান্ডের অনূর্ধ্ব 16-র জন্য ডাক পড়ে। তার কয়েক মাসের মধ্যেই তাকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 17 দলে জায়গা করে দেওয়া হয়। ডোমেনের অসাধারণ বল নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে বাকিদের থেকে আলাদা করেছে। তার উচ্চতা বর্তমানে 5 ফুট 7 ইঞ্চি, তবে তার বয়স যেহেতু কম, তার শারীরিক আরও অনেক পরিবর্তন আসবে। শীর্ষ পর্যায়ে ফুটবল খেলার জন্য তার শারীরিক সক্ষমতা অবশ্যই দরকার, তবে আমরা আশা করতেই পারি যে বয়সের সাথে সাথে তিনি নিজের উন্নতি অবশ্যই করবেন। তার খেলার উন্নতির জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং তার দক্ষতা প্রদর্শনের সাহায্য। তার বয়সে একজন খেলোয়াড়ের জন্য কোনো ধারাবাধা নিয়মের মধ্যে না রেখে তাকে তার মতো করে বেড়ে উঠতে দেওয়াটাই শ্রেয়। 2024-25 মৌসুম হতে পারে ডোমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মূল দলের হয়ে অভিষেক ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদি এই বছরে তার অভিষেক ঘটে, তাহলে তিনি হবেন 14 বছর বয়সে প্রিমিয়ার লিগে খেলা প্রথম খেলোয়াড়। তিনি ঘরোয়া অনূর্ধ্ব 18 দলের হয়ে এবং ইউএফএ ইউথ লিগেও অনূর্ধ্ব 19 দলের হয়ে অসাধারণ পারফর্ম করছেন। তিনি আতালান্তার বিপক্ষে 4-1 গোলের জয় ছিনিয়ে আনেন। এর ফলে তিনি সবথেকে কম বয়সী গোল স্কোরার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ম্যাক্স ডোমেনের যাত্রা যে মাত্র শুরু তা সহজেই বলা যায়। প্রতিভা, পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা যদি একত্রে কাজ করে, তবে তিনি হতে পারেন ভবিষ্যতের ফুটবল তারকা, যার জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। নাবিদ আব্দুল্লাহ, খেলা 71। আবারও মাঠে নেমে ভেলকি দেখালেন ব্রাজিলের রোনালদিনহো। ডি বক্সের বাইরে থেকে তার ট্রেডমার্ক স্টাইলের ডান পায়ের ফ্রি কিকটা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিপক্ষের। অবসর তো অনেক আগেই নিয়েছেন, তবে ট্রেনিং ভুলে যাননি রোনালদিনো গাউচো। তাই তো আবারও মাঠে নেমেই ভেলকি দেখালেন তিনি। লিজেন্ডস অফ এল ক্লাসিকোতে হৃদয় রাঙিয়ে দেওয়ার মতোই একটা গোল করলেন। তার ট্রেডমার্ক স্টাইলের ডান পায়ের কার্ল ফ্রি কিকটা নিঃস্ব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিপক্ষের। 2015 সালে সর্বশেষ পেশাদার ফুটবল ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। নামের পাশে আছে অসংখ্য অর্জনের গৌরব। এই যেমন 66টি ফ্রিকিক গোল স্কোরার তিনি, ফুটবল ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। সম্প্রতি কাতারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডসের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রোনালদিনহো, লুইস ফিগো, রিভালদোদের নিয়ে যেন তারার হাট বসেছিল মরুর দেশটায়। শুরুতেই ওয়ান পাওলোর গোলে এগিয়ে যায় বার্সা। 40 মিনিটেই আসে সেই মহেন্দ্রক্ষণ, সবাইকে অবাক করে আরও একবার বল জালে জড়ান 44 বছর বয়সী রোনালদিনহো। ঠিক যেন সেই পুরানো দিনের গল্প। তরুণ রোনালদিনহোর ফ্রিকিক ঠেকাতে ওয়ালে গিয়ে দাঁড়াতে হতো রিয়ালের রথি মহারথীদের, তবুও ঠিকই জাল খুঁজে নিতেন রোনালদিনহো। দর্শকদের স্মৃতির জানালায় আরও একবার উকি দিলেন তিনি। অদ্ভুত বিচিত্র এক ক্যারিয়ার রোনালদিনহোর। ব্যালেন ডিওর, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ সবই জিতেছিলেন। দুপায়ে বলের কারিকুরিতে মনে হতো শিল্পী যেন মাঠে তুলি দিয়ে রঙের প্রয়োগ করছেন। ফুটবলকে শুধু কথা বলানোটাই বাকি রেখেছিলেন তিনি, এমন প্রশংসাও পান অনেকের থেকেই। তবে সফলতার আলোকে তিনি যেমন উজ্জ্বল, সমালোচনার দিকটাও ঠিক ততটাই অন্ধকার, নোংরা। নেশা, নারী, জুয়া তার ক্যারিয়ার ধ্বংস করে দেয় অনেক আগেই। গত আগস্টেই পাসপোর্ট জালিয়াতির অভিযোগে প্যারাগুয়েতে গৃহবন্দীও ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়ে কিছুদিনের মধ্যেই মাঠে নামলেন।
পুরো ম্যাচ মাতালেন দর্শকদের, বুট করে রাখলেন দু পায়ের কারিকুরিতে। রোনালদিনোরা বুটজোড়া হয়তো তুলে রাখেন, কিন্তু ফুটবলটা যেন অন্তঃস্থলেই রয়ে যায়, যা হারায় না, কখনো মরিচাও ধরে না। মাহফুজ আহমেদ, খেলা ৭১। ইউনুস খান সদা ঠোঁটের কোণায় হাসি ধরে রাখতেন, যেন বলতে চাইছেন আমি আছি না। আর সেই হাসি ধরে রেখেই তিনি প্রতিপক্ষের বলারদের কাছে হয়ে উঠতেন নির্মম। জুটি গড়তে হবে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, ইউনুস খান আছেন। বড় একটা ইনিংস খেলে প্রতিপক্ষের পর চাপ বাড়াতে হবে, ইউনুস খান তো আছেনই। বিরুদ্ধ কন্ডিশনে তরুণ ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারছেন না, সমস্যা নেই, ইউনুস খান পুষিয়ে দেবেন। ইউনুস খানও সদা ঠোঁটের কোনো হাসি ধরে রাখতেন, যেন বলতে চাইতেন আমি আছি না। আর সেই হাসি ঠোঁটে ধরে রেখেই তিনি 22 গজে প্রতিপক্ষের বলারদের ওপর হয়ে উঠতেন নির্মম। নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যে ইউনুস খান কি পরিচয়ে খেলেছেন পাকিস্তান দলে। তিনি ছিলেন সত্যিকারের ক্রাইসিস ম্যান, আর ক্রাইসিসের মধ্যে দায়িত্বশীলতার পরিচয় দিতে দিতে তিনি কালক্রমে হয়ে উঠেছেন পাকিস্তানের রান মেশিন। ইউনুস খান হলেন একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান যিনি টেস্টে 10,000-এর উপর রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ 9,000 রানেরও কম করেছেন। ইউনুস আধুনিক ওয়ানডে ঘরানার সাথে খুব কমই মানিয়ে নিতে পেরেছেন নিজেকে, যদিও 50 ওভারের ক্রিকেটেও তার রান 7,000-এর উপরে। 2015 সাল অবধি খেলেছেন 50 ওভারের ক্রিকেট, এরপর বাকিটা সময় মন দিয়েছিলেন কেবলই টেস্টে। অধিনায়কত্বের ক্ষেত্রেও তিনি ক্রাইসিস ম্যান। ঝঞ্ঝা বিতর্কিত পরিস্থিতির মাঝেই তিনি 2009 সালে দেশকে টি-20 বিশ্বকাপে শিরোপা জিতিয়েছিলেন। ইমরান খানের পর তিনি দ্বিতীয় পাকিস্তানি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন, হোক সেটা টি-20 ফরম্যাটের। এর 4 মাস আগে তিনি তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে। জন্মগতভাবেই ইউনুস খান হলেন পাঠান, তিনি পেশোয়ারের ছেলে। তবে বেড়ে ওঠা কৈশোরে তরুণ বয়সেই ইউনুসের মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। পরে দুজন একসাথে জাতীয় দলেও খেলেন। 2000 সালে অভিষেকেই সেঞ্চুরি দিয়ে শুরু হয় ইউনুসের টেস্ট ক্যারিয়ার। তবে 3 নম্বর পজিশনে তিনি থিতু হন বছর 4 বাদে। ভারতের বিপক্ষে তার ব্যাট বরাবরই ছিল চড়াও। টানা এক ডাবল সেঞ্চুরি সহ 4টি সেঞ্চুরি তিনি করেছেন ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় 90-এর মতো। 2010 সালের মার্চে দলে অন্তর্কলহের জের ধরে তাকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বছর খানেকেরও কম সময়ের মধ্যে ইউনুসকে ফেরানো হয়। 2014 সালে তিনি ফর্মের তুঙ্গে ছিলেন, টানা 5 টেস্ট করেন সেঞ্চুরি। তখনই দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যান। যদিও 2015 বিশ্বকাপটা ভালো কাটেনি, বাজে পারফরমেন্সের জের ধরে দল থেকে জায়গা হারান। তবে সেই বছর নভেম্বরে তাকে ফেরানো হয়। ফিরে একটা ম্যাচ খেলে তিনি এই ফরম্যাটকে টাটা বলে দেন। ক্যারিয়ারের এর পরের 2টি বছর তার ধ্যান জ্ঞান ছিল কেবলই সাদা পোশাক। এই সময় অর্জনও তার কম নয়। পালিকেল্লাতে রেকর্ড রান তাড়ার পথে 171 রানে অপরাজিত থাকেন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন, যার সুবাদে পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে। ক্যারিয়ারের একদম শেষ টেস্ট সিরিজে তিনি 10,000 রানের মাইলফলকে পা দেন। এমন স্বর্ণালী সময় বিদায় বলার সৌভাগ্য সবার হয় না। মজার একটা তথ্য দিয়ে শেষ করি। বোলার পরিচয়ে কখনোই পরিচিত ছিলেন না ইউনুস খান। পার্ট টাইম বোলারের চেয়েও অনেক কম বোলিং করতেন, কখনো লেগ স্পিন, কখনো স্লো মিডিয়াম পেস করতেন। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। আইপিএল এর নিলামে সবচেয়ে আলোচিত ছিল ঋষভ পান্তের 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগদান, কিংবা ভুবনেশ্বর কুমারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রত্যাবর্তন। চলুন জেনে নেওয়া যাক সেই সকল শীর্ষ খেলোয়াড়দের কথা যারা অনেক দিনের সম্পর্ক অবসান ঘটিয়ে নতুন দলে যোগ দিয়েছেন। জেদ্দায় হয়ে গেল 2025 আইপিএল এর মেগা নিলাম। কারি কারি টাকা ঢেলে পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, আর এর ফলে বহু আইকনিক সম্পর্কের সমাপ্তি ঘটে। ভুবনেশ্বর কুমার, ঋষভ পান্ত এবং জশ বাটলারের মতো তারকারা নিজেদের পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। এমন দলবদলের মধ্যে ছিল পান্তের রেকর্ড 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগদান, কিংবা ভুবনেশ্বর কুমারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রত্যাবর্তন। চলুন দেখে আসা যাক সেই সকল শীর্ষ খেলোয়াড়দের যারা দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে দল পরিবর্তন করছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বকালের সেরা উইকেট শিকারে ভুবনেশ্বর কুমার 11 বছরের সম্পর্ক শেষ করেছেন। 2014 সালে হায়দ্রাবাদে যোগ দেওয়া এই পেসার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে 10.75 কোটি রুপির বিনিময়ে যোগ দিয়েছেন। তিনি তার আইপিএল ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন বেঙ্গালুরুর হাত ধরে। দিল্লি ক্যাপিটালসের সাবেক ক্যাপ্টেন ঋষভ পান্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টস তাকে রেকর্ড 27 কোটি রুপির বিনিময়ে কিনে নিয়েছেন। এর আগে দিল্লি শিবিরে 9 বছর কাটিয়েছেন তিনি। আশা করা যায় যে লখনৌ এবার তার নেতৃত্বেই খেলবে। অন্যদিকে লোকেশ রাহুল আবার 14 কোটি রুপির বিনিময়ে লখনৌ থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স 7 বছর পর উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে বিদায় জানিয়েছে। এখন পর্যন্ত 2644 আইপিএল রান সংগ্রহ করেছেন এই ব্যাটার। সেজন্য সানরাইজার্স হায়দ্রাবাদ 11.25 কোটি রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ তাদের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, কিন্তু এবার আর সেটা দেখা যাবে না। আগামী আইপিএলের জন্য 12.25 কোটি রুপির বিনিময়ে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন তিনি। সব মিলিয়ে 93 উইকেট ঝুলিতে নিয়ে বেঙ্গালুরু থেকে বিদায় নিচ্ছেন এই পেসার। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জশ বাটলার রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, কিন্তু এবার তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন। তাকে 15.75 কোটি রুপি দিয়ে কিনেছে গুজরাট। দীপক চাহার চেন্নাই সুপার কিংসের সাথে 7 বছরের সম্পর্ক শেষ করেছেন। 9.25 কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন তিনি। অলরাউন্ডার নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের খেলেছেন 7 মৌসুম, তবে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখায়নি তার জন্য, বরং 4.2 কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাকে। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনার তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ছিলেন অনেকটা সময়, যদিও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অনেক কম। আর আগামী আইপিএলে তাকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।